এখানে হচ্ছে আমরা ব্যাটারির যে পজিটিভ পিন, সাধারণত দুইটা পিন থাকে, অনেক অনেক ক্ষেত্রে একটাও থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে দুইটা পিন থাকে। এই যে দুইটা পিন, এই দুইটা পিনে আমাদের যে চার্জিং যে সেকশন থেকে এই ভোল্টেজটা যাবে, গিয়ে এই ব্যাটারিটা থাকবে এখানে, ব্যাটারিটা চার্জ করবে। তো আমরা এই চার্জিং সেকশন থেকে অবশ্যই এখানে ব্যাটারি যে থাকবে, এখানে ব্যাটারি ডিপেন্ড করে কত ভোল্টেজের ব্যাটারি ডিপেন্ড করে, এবং আমাদের এটা মনে রাখতে হবে যে ব্যাটারির এম্পিয়ারটা কেমন, এবং যে ভোল্টেজটা চার্জিং সেকশন তৈরি করবে ওই সেকশনটা কিন্তু ওই এম্পিয়ারটা ঠিক তৈরি করতে হবে, তখনই দেখা যায় চার্জটা হবে না, আদারওয়াইজ চার্জটা হবে না। তো এখানে ইভেন আরেকটা যে কাজ করবে যে এটা তো এই বিটি প্লাস পিনটা দিয়ে চার্জ হয়, এবং বিটি প্লাস পিনটা দিয়ে আবার ব্যাটারি কি করে ব্যাকআপ দেয়, এটা দিয়ে আমাদের আবার ডিসচার্জিং মসফেট, যেটাকে আমরা বলি অনেকে ডিসচার্জিং মসফেট বলি, ওখান থেকে সিএলআর থেকে আবার দেখা যায় ভোল্টেজটা পুরো মাদারবোর্ডে করা যায়। তো আমরা দেখতেছি এখান থেকে এটা চার্জ হয় আবার ডিসচার্জ হয়। যাই হোক, এখানে আরেকটা পিন আছে এসএন প্লাস ডাটা এবং এসএন প্লাস ক্লক, এই দুইটা দিয়ে আসলে আমাদের আয়োতে খবর চলে যায়। আয়ো জানতে পারে যে ব্যাটারি আসলে কতটুকু অবস্থায় আছে, ব্যাটারিকে চার্জের প্রয়োজন আছে কিনা, নাকি ফুল বা কি অবস্থায়, সেই অনুযায়ী দেখা যায় চার্জিং আয়ো চার্জিং আইসি কে নিজের চার্জ করার জন্য পারমিশন দিবে আর কি। তো এখানে আমরা সাধারণত 3.3 ভোল্ট পাই, এবং এখানে রেজিস্টার থাকে, কয়েকটা রেজিস্টারের মাধ্যমে এই সিগন্যাল গুলা যায়। তো আমরা এগুলো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ সেমিনারে। তো আরেকটা বিষয় হচ্ছে এখানে ব্যাটারি ইন, আরেকটা পিন আছে ব্যাটারি ইন হ্যাশ। তো ব্যাটারি ইন হ্যাশ বিষয়টা হচ্ছে এখানে সাধারণত ব্যাটারি যদি লাগানো না থাকে, এখানে প্রায় ধরলাম 3 ভোল্টের মতো থাকে, 2.5 থেকে 3 ভোল্টের মতো থাকে। তো যখন আমরা ব্যাটারি লাগাবো, ভালো একটা ব্যাটারি লাগাবো, তখন এখানে একটি লো হয়ে যাবে, অর্থাৎ 3 ভোল্টের কাছাকাছি যে ছিল এটা থাকবে না। এটা ব্যাটারি লাগানোর সাথে সাথে এটা আয়োর কাছে খবর চলে যাবে যে ব্যাটারি লাগানো হয়েছে, তখন এটা একটি লো হয়ে যাবে। এই খবরটা চলে যাবে আয়োর কাছে, আয়ো চার্জিং আইসি কে পাঠাবে, আর চার্জিং আইসি তখন দেখা যায় চার্জ করবে, বা যেটাই ওই অনুযায়ী চার্জিং আইসি ওটার কাজটা করবে। তো যাই হোক, এইটা ছিল আমাদের ব্যাটারি কানেক্টর, এটা নিয়ে আমরা মানে আরো দেখবো নিচের ডায়াগ্রামে, এটা বিস্তারিত আছে, ইভেন আমাদের স্কিমেটিক ডায়াগ্রামে আমরা এই বিষয়ে আলোচনা করবো। যাই হোক, এখানে আমরা আসছি আমাদের মেইন ডায়াগ্রাম, যেটা যে ল্যাপটপ চার্জিং সেকশনের ব্লক ডায়াগ্রাম তৈরি করছি আপনাদের জন্য। তো এখানে যে জিনিসটা হবে যে আমরা এখানে দেখতেছি যে চার্জিং সেকশন এবং ইনপুট সেকশনের একটা সংমিশ্রণে আসলে আমাদের একটা গুরুত্বপূর্ণ ভোল্টেজ তৈরি করবে, এবং চার্জিং তো তৈরি করবে ইভেন এখান থেকে চার্জিং আইসি থেকে। আইসিটা ভালো থাকতে হবে, চার্জিং সেকশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই চার্জিং সেকশন যদি ভালো না থাকে তাহলে আমাদের অন্যান্য সেকশন গুলো অন হবে না। ইনপুট সেকশন তো আছেই, তারপর চার্জিং সেকশন ভালো থাকতে হবে। তাহলে আমি এখানে ইনপুট সেকশনের সাথে ইন্টার রিলেটেড এর জন্য আমি এটা মিক্স করে আমি কাজটা দেখাচ্ছি। তো যেটা হবে যে প্রথমে চার্জিং আইসি প্রয়োজন আছে একটা ইনপুট ভোল্টেজ, অর্থাৎ যে অ্যাডাপ্টারের যে ভোল্টেজটা এডি প্লাস অ্যাডাপ্টারের পজিটিভ ভোল্টেজটা এখানে আসতে হবে। তো অ্যারাউন্ড 19 ভোল্টেজই থাকে, অ্যাডাপ্টার কানেক্টেড 19 ভোল্টেজ চলে আসবে, 19 ভোল্টেজ আসার সাথে সাথে এখানে চার্জিং আইসিতে আসবে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে 19 ভোল্টেজটার আসলে বিভিন্ন আইসিতে বিভিন্ন নামে আসে, সেটা কখনো আসে বিন, কখনো বিসিসি, বা কখনো ডিসি। তো এটা আইসি বেদে আসে। তো আমরা এক এক আইসি ক্ষেত্রে এক এক নাম থাকে, তো আমি জাস্ট একটা ওভারভিউ দিলাম যে এরকম থাকতে পারে। তো এখন চার্জিং আইসিতে ইনপুটটা যখন আমরা পাবো, তখন হইতেছে আমাদের চার্জিং এসি তখন ভোল্টেজ ইনপুট ভোল্টেজটা 19 পাইলো। তখন দ্বিতীয় আরেকটা যেটা ইম্পর্টেন্ট সিগন্যাল সেটা হইতেছে চার্জিং এসি জানতে হবে যে আমাদের যে অ্যাডাপ্টারটা লাগানো হয়েছে অ্যাডাপ্টারের এম্পিয়ার ঠিক আছে। সাধারণত এই লাইনটা এইটাই মানে অ্যাডাপ্টারের এম্পিয়ারটাকেই আসলে ধরা হয়। তো এই লাইনটাকে আসলে বলা হয় এসি ডিটেক্ট বা অ্যাডাপ্টার কারেন্ট ডিটেকশন, বা এসি ইন বা এসি প্রেজেন্ট নামেও কখনো কোনো আইসিতে থাকে। তো এই যে সিগন্যালটা এটা সাধারণত 19 ভোল্টেজ হয়ে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট থাকে। হ্যাঁ, আমরা এটা নিয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব।
তো ভোল্টেজ ডিভাইডেড সার্কিটের ক্ষেত্রে প্রথমে একটা রেজিস্টার থাকে R1, তারপরে হচ্ছে R2 রেজিস্টার থাকে, এবং দ্বিতীয় রেজিস্টার পরে গ্রাউন্ড। তো এরপরে যে দুইটা রেজিস্টারের মাঝখান দিয়ে একটা যে ভোল্টেজটা তৈরি হয়, এই ভোল্টেজটাই আসলে ভোল্টেজ ডিভাইডার তৈরি করে, আর এটাই ভোল্টেজ ডিভাইডার। তো আমরা এটা একটা ম্যাথ, ছোটখাটো অঙ্ক আছে, এটা আমরা পরবর্তী সেমিনারে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, এবং আরো অন্যান্য খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে সাধারণত যে জিনিসটা আসছে সেটা হইতেছে ভোল্টেজটা আসবে 2.4 থেকে 3.15 ভোল্টেজটা সাধারণত আমরা পাই। এসি ডিটেক্টে যে ভোল্টেজটা থাকে, পিনে থাকে, আমরা চার্জিং এসিতে দেখবো, স্কিমেটিক ডায়াগ্রামে গুলোতে দেখবো 2.4 থেকে 3.15 এর মধ্যে যদি থাকে তাহলে আসলে চার্জিং এসি বোঝা যায়। স্ক্রিন অন্য একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, অন্য কেউ মনে হয় শেয়ার করে দিছে। কাইন্ডলি একটু রাসেল ভাই একটু ডিসকানেক্ট করে দিবেন, আপনার শেয়ার স্টপ করে দিন। রাসেল ভাই দেখলাম, এমডি রাসেল, স্টপ শেয়ারিং। হ্যাঁ, স্টপ শেয়ার স্টপ করেন। হ্যাঁ, আমার কি আসছে? আমারটা আবার আসে নাই ভাইয়া, না, আসে আপনি নাই একটা তো। লিংক দেন, আবার শেয়ার দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি শেয়ারটা বন্ধ করে স্টপ দিয়ে আবার অন করতেছি। হ্যাঁ, এই মিটিংটা যদি একটু জুমের পেইড ভার্সন দিয়ে করা যেত তাহলে মনে হয় আরো ভালো হতো। ইনশাল্লাহ ভাই, আমাদের যে ছোটখাটো ভুল ত্রুটি গুলো আছে, বড় ভুল হয়ে গেছে একটা, আমাদের ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে থাকবে না এটা কোনো পরবর্তীতে। ভুল না ভাইয়া, এটা কোনো ভুলের পর্যায়ে পড়ে না, এগুলা টেকনিক্যাল ফল্ট। বারবার আপনি একই কথা বলতেছেন ফাইম ভাই, এটা কোনো ভুলের পর্যায়ে পড়ে না, এটা হচ্ছে আচ্ছা টেকনিক্যাল আচ্ছা ফল্ট। আচ্ছা আচ্ছা, এটুকু sorry। নিয়েই আমরা আগাবো সামনের দিকে, আমাদের তথ্য হ্যাঁ, দরকার ভাই, ছোটখাটো ভুল হোক হোক, সমস্যা কি? আসছে ভাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এসছে ফাইম ভাই, আপনি শুরু করেন। আচ্ছা, তাহলে আমাদের যে সিগন্যালটা এসি ডিটেক্ট নিয়ে আলোচনা করতেছিলাম, বা এসি নামে থাকবে বা এসি প্রেজেন্ট নামে থাকবে 2.4 থেকে 3.15 ভোল্ট আসবে চার্জিং। যখন এই ইনপুট ভোল্টেজটা 19 ভোল্টেজও পাবে এবং এসি ডিটেক্টও পাবে চার্জিং এসি, তখন কি করবে? আমাদের এসিও কে আউট করবে। এসিও কে যে জিনিসটা সেটা হইতেছে একটিভ হাই যদি এসিও কে থাকে, আর একটিভ লো হইতেছে যদি এসিও কে হ্যাশ থাকে। একটিভ হাই এর ক্ষেত্রে 3.3 ভোল্ট থাকে, আর এসিও কে হ্যাশ যদি থাকে তাহলে 0 ভোল্টেজ থাকে। তো এটার মাধ্যমে চার্জিং আইসির যে কার্যক্রম, সেই জিনিসটা আসলে আয়ও পর্যন্ত চলে যাবে, এবং আয়ও তখন তার পরবর্তী কাজের জন্য চার্জিং আইসি কে সামনের দিকে আগানোর জন্য বলবে আর কি। তো যাই হোক, এটা আবার চার্জিং আয়ও আবার এই জিনিসটা আসলে ব্যাটারির কাছ থেকে আমরা আয়ো ইনফরমেশনটা নিবে ব্যাটারির কাছ থেকে। এর আগে আমি বলছিলাম এসবিএসএল বা এসএমবি ক্লক, এসএমবি ডাটার মাধ্যমে যে ব্যাটারির অবস্থা সম্পর্কে জানবে। এটা দুইটা সিগন্যাল আছে, এই সিগন্যালটা দিয়ে যখন ব্যাটারির অবস্থা জানবে, তখন ব্যাটারি চার্জিং এর প্রয়োজন হলে তখন আয়ো কি করবে? এইচডিএসএল দিয়ে এই দুইটা সিগন্যাল দিয়ে চার্জিং আইসি কে কি করবে? অ্যাক্টিভেট করবে, আমরা বলতে পারি এনাবল করবে, যে চার্জিং আইসি যে পরবর্তী ধাপ করার জন্য রেডি হওয়ার জন্য বলবে। তো যাই হোক, চার্জিং আইসি তখন আমাদের যে এখানে যে ইয়েটা দেখতেছি, যে আমরা মসফেট দেখতেছি, দুইটা মসফেট আছে, ফার্স্ট মসফেট এবং সেকেন্ড মসফেট, এই দুইটাকে অন করবে। তো আমরা এখানে দুইটা এন্ড চ্যানেল দেখতেছি। এন্ড চ্যানেলের ক্ষেত্রে সাধারণত অনেক আইসির ক্ষেত্রে এরকমটা হয়, এসি ড্রাইভ তৈরি করে। আমি পরবর্তীতে আবার পি চ্যানেলে কিভাবে গেট সুইচিং হয় ওটা আমি দেখাবো। এন্ড চ্যানেল গেট সুইচিং এর জন্য এখানে আসলে স্ক্রিন আবার চলে গেছে। ওরা স্ক্রিন আছে তো, হ্যাঁ এই যে এখন চলে গেল, এই যে আসছে। ওকে, কন্টিনিউ। না, চলে যায়। হ্যাঁ, এখন তখন হইতেছে আমরা দেখতেছিলাম যে এখানে 19 ভোল্ট আসছিল। হ্যাঁ, 19 ভোল্ট এখানে এন্ড চ্যানেলের সোর্সে আসছে। এখন আমাদের 19 ভোল্টেজটা ড্রেনে যাবে। এখন যদি আমাদের 19 ভোল্টেজটা ড্রেনে নিতে চাই, সেক্ষেত্রে আমরা জানি যে এটা আমি এখানে ডায়োডটা দিয়ে রাখছি অলরেডি। ডায়োডের এন্ড চ্যানেল মসফেটের ডায়োড পজিশনটাকে সোর্স টু ড্রেন, অ্যানোড টু ক্যাথোড থাকে। তো সেক্ষেত্রে কিছু ভোল্টেজ, হ্যাঁ হ্যালো,
জি জি। স্ক্রিন দেখা যাচ্ছে না তো? ঠিক ওই আছে। দেখা- হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইমাত্র আছে, এইমাত্র আছে। আচ্ছা, তাহলে এখানে কিছু ভোল্টেজ যদি আমরা গেট সুইচিং নাও দিতে চাই, তাহলে কিছু ভোল্টেজ ড্রপ হয়ে আমাদের এখানে সাধারণত 0.7 ভোল্টেজ ড্রপ হয়ে 18.3 আসবে। আর সাধারণত এখানে যদি এম্পিয়ারটা ঠিক রাখার জন্য অনেক সময় কি আমাদের এক্সাক্ট ভোল্টেজের প্রয়োজন আছে, রাউন্ড ভোল্টেজ 19 দরকার হয়, তখন সেক্ষেত্রে দেখা যায় আমাদের এটার গেট সুইচিং এর প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমাদের এসি ড্রাইভটা দরকার হয়, খুবই গুরুত্বপূর্ণ। 25 ভোল্ট অ্যাটলিস্ট থাকতে হবে। এসি ড্রাইভটা তৈরি করবে, চার্জিং এসি তৈরি করে এখান থেকে আমাদের এই মসফেটটাকে অন করবে, সুইচ করবে, সুইচ করার পর তখন এই ভোল্টেজ 19 ভোল্ট এখানে আসবে। এবং এটা আমরা দেখতেছি হইতেছে এমন একটা মসফেট, এটা এন চ্যানেল মসফেট। এন চ্যানেলের যে ফরওয়ার্ড মোড হইতেছে তাকে সোর্স, এন চ্যানেলের ক্ষেত্রে সোর্স টু ড্রেইন থাকে। ভোল্টেজটা যদি সোর্স থেকে ড্রেনে যায় তাহলে এটা ফরওয়ার্ড মোডে থাকবে, কিন্তু আমরা দেখতেছি যে ভোল্টেজটা যাচ্ছে ড্রেন থেকে সোর্সের দিকে, তাহলে এটা রিভার্স মোডে আছে। তো এমন একটা মসফেট থাকবে আমাদের ইনপুট সেকশনে যেটা রিভার্স মোডে যাবে। তো এটাকে বলা হয় এসি ফেড বা অ্যাডাপ্টার কারেন্ট ফেড মসফেট। তো এইটা অবশ্যই একটা মসফেট হইতেই হবে, আমাদের ইনপুট সেকশনে অবশ্যই একটা মসফেট পাবো। এবং এই মসফেটটা অবশ্যই গেট সুইচিং কম্পালসারি। যদি গেট সুইচিং না হয় এখান থেকে এখানে যাবে না। আবার কখনো আমরা এখানে মসফেটটা উঠে যদি আমরা জাম্পার দিয়ে দিই, অনেক সময় দেখা যায় কখনো অনেক বোর্ডে আসে, কাজ হয়, ডিসপ্লে আসে, আবার কখনো চার্জ হয় না। তো এখানে একটা এম্পিয়ার ইস্যু থাকে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডাপ্টার কারেন্ট কে ব্যালেন্স রাখার জন্য এটা এই মসফেটটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে আরবি ফেক্টর যে আছে, এটা রিভার্সে যখন ভোল্টেজটা আসবে, এদিক থেকে ভোল্টেজটা আসবে ব্যাটারি ভোল্টেজটা, তখন এটা ব্লক করে দেবে, এর জন্য আরবি ফেট বলা হয়। এটা আরবি ফেটের ক্ষেত্রে কখনো এখানে আমাদের ডায়োডও হইতে পারে। এখানে মসফেট হওয়ার যে 100% মসফেট হবে তা না, অনেক অনেক বোর্ডে আমরা খুবই যদি কম থাকে আরবি ফেটের ক্ষেত্রে মসফেটও পাইতে পারি। তো এটা অ্যাডাপ্টারের ভোল্টেজটাকে ব্লক করে ফেলবে, এটা ব্লকিং মসফেটও বলা হয়। তো যাই হোক, আমরা যখন এখানে আমরা চার্জিং এসে এখানে 25 ভোল্ট বা এর উপরে দিবে, তখন দেখা যায় আমাদের 19 ভোল্ট এখানে আসবে। এবং এখানে একটা কারেন্ট সেন্সিং রেজিস্টার আছে, এটাকে সিএলআর ও বলা হয়, অর্থাৎ কারেন্ট লিমিটিং রেজিস্টার। তো এটার দ্বারা আসলে চার্জিং এসে যে এটার কারেন্ট সেন্স করে আসলে বুঝতে পারে যে আসলে ভোল্টেজ এখানকার সবকিছু ঠিক আছে কিনা। যাই হোক, তারপর যে জিনিসটা বলতেছিলাম, এর আগেই এর আগে আমি এটা বলছি কিনা আমি জানি না, যে এখানে আমাদের যে এসিওক এর পরে যে ভোল্টেজটা তৈরি করবে সেটা হচ্ছে এলডিও ভোল্টেজ। হ্যাঁ, এসিওক এর আগে বলছিলাম, এসিওক এর পরের ধাপে হচ্ছে এলডিও ভোল্টেজ একটা তৈরি করবে। আমাদের ইনপুট ভোল্টেজ এসি ডিটেক্ট এবং বিন পাওয়ার পর এসিওক হওয়ার পর তারপরে একটা এলডিও ভোল্টেজ তৈরি করবে, এটা 6 ভোল্টের মধ্যে হয়। হ্যাঁ, এই এলডিও ভোল্টেজ তৈরি হওয়ার পর তখন হইতেছে আমাদের নেক্সট যে কাজটা, এই কাজটা এসি ড্রাইভ সাধারণত কাজটা করে। তারপর আমাদের এখানে পিডাব্লিউএম অংশটা আছে, পালস উইড মডিউলেশন। এই পিডাব্লিউএম এর মাধ্যমে আমাদের ভোল্টেজটা অ্যাকচুয়াল চার্জিং ভোল্টেজটা তৈরি হবে। তো এখানে আমাদের এটাকে অনেকে বাক কনভার্টার বলতে হয়, তবে সেক্ষেত্রে পিডাব্লিউএমটা পালস উইড মডিউলেশন, এটা হাই মসফেট এটা আমরা বলি, বা আপার মসফেট বা লোয়ার মসফেট, এই দুইটা মসফেটের সহযোগিতায় এবং ফেজ তৈরি করে। মানে একবার এটা অন হয়, এটা একবার অফ হয়, আবার এটা অন অফ এর মাধ্যমে এটা কি করে আমাদের রিকোয়ার্ড ভোল্টেজ, যে এখানে আমাদের ব্যাটারি ভোল্টেজ আছে এই অনুযায়ী রিকোয়ার্ড ভোল্টেজটা তৈরি হয়। তবে এখানে অবশ্যই হাই মসফেটের ডেনে আমাদের 19 ভোল্টেজ যে আমাদের ব্যাট আউট ভোল্টেজটা আছে ওইটা অবশ্যই আসতে হবে। এখানে পাওয়ার সোর্সের যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা হাই মসফেটের ডেনে আসবে। এবং লো মসফেটের সোর্স এখানে হয়তো দেওয়া নাই, লো মসফেটের সোর্স অবশ্যই সবসময় গ্রাউন্ড থাকবে। আমরা এই পিডাব্লিউএমটা প্রত্যেকটা সেকশনে, বড় বড় সেকশন গুলোতে আমরা দেখবো লো মসফেটের সোর্স সবসময় গ্রাউন্ড থাকবে। এবং এটা হাই মসফেটের সোর্স এবং লো মসফেটের ড্রেন এবং ফেজ কানেক্টেড হয়ে কয়েলে এটা পালস তৈরি করবে, এসি ফ্রিকোয়েন্সি তৈরি করবে। ফ্রিকোয়েন্সি তৈরি করার পর
তখন রিকোয়ার্ড ভোল্টেজটা তৈরি হবে, তৈরি হওয়ার পর এই আউটপুট কয়েল দিয়ে এটা ফিল্টারিং হয়ে পিওর ডিসি হবে। আমরা এখানে বলছি যে এখানে একটা এসি পাস তৈরি হবে, তো এটা ফুললি ডিসি করার জন্য এই কয়েলটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি কয়েলটা খুলে ফেলে ডাইরেক্ট লাইন দিলে কিন্তু এটা হবে না, কারণ তো এটা কারণ কি এটা ফিল্টার ভাই করে সিগন্যাল এই এদিক সেদিক হোক ভোল্টেজটা, সমস্যা নাই। এটা সমস্যা হবে। তারপরে এই ভোল্টেজটা এই ব্যাটারিতে যাবে, ব্যাটারিতে এখানে একটা আমাদের কারেন্ট সেন্সিং রেজিস্টার আছে, এই দুইটা লাইন কানেক্ট থাকে। ব্যাকআপের ক্ষেত্রে এই দুইটা লাইনের ক্ষেত্রে একটা কারেন্ট সেন্সিং রেজিস্টার থাকে। যাই হোক, এইটা ছিল আমাদের চার্জিং এর বিষয়টা। একটু পার্সোনাল এখন আমরা দেখছি যে এখানে আমাদের চার্জটা হইলো। এখন আমরা যদি অ্যাডাপ্টার খুলে ফেলি তখন এটা আমাদের ব্যাকআপটা দিবে কিভাবে, সেটা যদি আলোচনা করি, সেক্ষেত্রে আমাদের ব্যাটারির যে ভোল্টেজটা আছে, ধরলাম যে চার্জ হলো, ব্যাটারি খুলে ফেললাম, তখন এখানে ব্যাটারি ভোল্টেজটা এখানে কারেন্ট সেন্সিং রেজিস্টারের হয়ে আপাতত লাইন দেখা যায় এখান থেকে কাটেন। ভোল্টেজটা আসবে আইসা এখানে যে কোনো একটা মসফেট হবে, এন চ্যানেল পি চ্যানেল যাই হোক, কিন্তু এটা ফরওয়ার্ড মোডে থাকবে অলরেডি। যেমন এটা পি চ্যানেল আছে, পি চ্যানেলের ক্ষেত্রে এটা ড্রেন টু সোর্সে চলে যেতেছে, ফরওয়ার্ড মোডে আছে। এন চ্যানেলের সোর্স থেকে ড্রেনে যাবে, ফরওয়ার্ড মোডে, ডার্ট মোডে চলে যাবে। তো আর দ্বিতীয় কথা হইতেছে, আর যখন অ্যাডাপ্টার লাগানো থাকবে এখানে 19 ভোল্ট চলে আসবে। তো অ্যাডাপ্টার চালু অবস্থায় তখন এটা অফ থাকবে, যখন ব্যাটারি চলবে তখন হইতেছে এই ভোল্টেজটা এখান থেকে আউট হবে, আউট হয়ে এখানে সেলার এর দিকে আসে, এখান থেকে সমস্ত জায়গায় ভোল্টেজটা চলে যাবে ব্যাটারির ভোল্টেজে, তখন অ্যাডাপ্টার অফ থাকবে। আর অ্যাডাপ্টার যখন চালু থাকবে তখন অ্যাডাপ্টার ভোল্টেজ পুরা সিস্টেমটাকে চালু রাখবে এবং ব্যাটারিকেও চার্জের কাজ করে। তো এইটা ছিল আমার মোটামুটি আমাদের ডায়াগ্রামটা আর diagram। এখন আমরা এইটা নিয়ে আরেকটু স্কিমেটিক ডায়াগ্রাম একটু দেখি হ্যালো বিস্তারিত। স্যার, কবিরুল বলছি ইন্ডিয়া থেকে। জি শুনতে পাচ্ছেন স্যার? জি জি, কবিরুল বলছি ইন্ডিয়া থেকে। আচ্ছা আচ্ছা। তা আমরা পরে আরেকটু আলোচনা করি, আমি ক্লাসটা শেষ করি। স্যার একটা কোশ্চেন ছিল, স্যার একটা কোশ্চেন ছিল, ছোট্ট একটা কোশ্চেন ছিল। হ্যালো, শুনতে পাচ্ছেন? যে আমাদের কোশ্চেন পর্বগুলো তো ক্লাস শেষে করার কথা, মানে ওভারঅল ক্লাস শেষ হওয়ার পরে তারপরে যে যার যার কোশ্চেন করবে, ক্লাসের মাঝে কোশ্চেন করলে তো ঝামেলা হয়ে যাবে। স্যার একটা কথা জানতে চাইছি, ব্যাটারি ইনপুট আর আউটপুট ভোল্টেজটা কত যাবে? ইনপুট ব্যাটারিতে ফাইম ভাইয়ের এই আচ্ছা, ভাই আপনার মাইক্রোফোন মিউট হয়ে গেছে মনে হয়, কথা শুনতে পাচ্ছি না তো। হ্যাঁ 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 এবার জি ঠিক আছে। জি ঠিক আছে। জি। এখন অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে যে ব্যাটারির উপর নির্ভর করে যে কত ভোল্টেজ হবে। হ্যাঁ, ব্যাটারির উপর নির্ভর করে যে আমাদের ব্যাটারি এবং ব্যাটারির এম্পিয়ারটা ঠিক রেখে লাইট অফ করে এখানে কিন্তু ভোল্টেজটা তৈরি হবে এবং আমাদের এম্পিয়ারটাও কিন্তু আমাদের তখনই হইতেছে চার্জটা হবে না, আদারওয়াইজ কিন্তু চার্জটা হবে না। তো আপনি কি আমাকে আরেকটু বলবেন, যেহেতু আমি জবাব দিচ্ছি এর মধ্যে, কোশ্চেনটা যদি আরেকবার বলেন যে আপনি যদি না পেয়ে থাকেন। ব্যাটারিতে ভোল্টেজটা কত যাবে, আমি এটা বলতে চাইছি। এটা ডিপেন্ড করে। হ্যাঁ, আচ্ছা, সাধারণত একটু এই সামান্য ব্যাটারি ভোল্টেজ থেকে একটু বেশি ভোল্টেজে যায় সাধারণত। হ্যাঁ, এটা নির্ধারিত কোনো ভোল্টেজ নাই, এটা 1-2 ভোল্টেজ বেশি যাইতে পারে, কখনো সামান্য একটু বেশি ভোল্টেজে যায়। যখন অ্যাডাপ্টার থাকবে না, সাপোজ অ্যাডাপ্টার নেই, কারেন্ট নেই, তখন আবার ব্যাটারি সঙ্গে সঙ্গে ব্যাকআপ দেওয়া শুরু করবে, তখন ওই ভোল্টেজটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে না সঙ্গে সঙ্গে? হ্যাঁ, ব্যাটারিটা অ্যাক্টিভ হয়ে যাবে, ব্যাটারির ব্যাকআপ দিতে থাকবে তখন। ঠিক আছে স্যার, এটা রিপ্রোগ্রাম করা থাকে। হ্যাঁ, ব্যাটারি তখন ডিসচার্জ করবে মসফেটটা দিয়ে, আমাদের ডিসচার্জিং মসফেট দিয়ে ডিসচার্জ করবে। তো আমাদের কোশ্চেন যাদেরই থাকবে এগুলো আমরা পরে আপনারা হয়তো আমাদের যে আছে গ্রুপে আছে, গ্রুপে আপনারা দিয়ে রাখবেন, এটা নিয়ে আমরা দরকার হলে আবার একটু কথা বলবো বা এটা আনসার দিতে। হ্যাঁ, অসুবিধা নেই। থ্যাংক ইউ ফর মানে আস্কিং মি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে বলতেছি, আমাদের প্রত্যেকটা আমাদের যে ট্রেনার গ্রুপে যারা আছি আমরা,
তো আমাদের এই গ্রুপটাকে ভাগ করা হয়েছে, হ্যাঁ, যেন আপনারা নিরবিচ্ছিন্নভাবে এবং সুন্দরভাবে যেন ক্লাসটাকে কমপ্লিট করতে পারেন, সেই জন্য ট্রেনার শুধু ট্রেনিংটা দিয়ে যাবে এবং আপনাদের যে কোশ্চেন গুলা থাকবে এই কোশ্চেন গুলো আপনারা মেসেজ আকারে দিয়ে দিবেন। আমরা কারণ একসাথে অনেকের প্রশ্ন থাকতে পারে, এখন এক দুইজনের কোশ্চেন যদি আমরা রিসিভ করি অন্য ভাইরা আবার রাগ করবে যে আমার প্রশ্ন আনসার দিল না, ওনার প্রশ্ন আনসার দিল। এই জন্য আমরা কি করেছি যে একটা শিডিউল মেনটেন করেছি যে এই ট্রেনাররা এটার আনসার দিবেন, এটা মেসেজ আকারে দিয়ে দিলে ওটা প্রত্যেকটা মেসেজ আমরা যেন গ্রুপে দিয়ে দিই, আপনারা যেন প্রত্যেকে যেন খুশি থাকেন। বাট এখন অনলাইনে যদি আপনাকে এই মনের আশাটা পূর্ণ করতে যাই, তো বাকি 100 জনের যে 99 জন থাকবে তাদেরটা আমি আর পূরণ করতে পারবো না। তো দেখা যাচ্ছে যে আপনারা প্লিজ কোশ্চেন গুলাকে আপনারা মেসেজ আকারে নোট করে আপনারা গ্রুপে দেন, যেহেতু গ্রুপটা বানানো হয়েছে কিন্তু আপনাদের হেল্প করার জন্য। আমরা সেখানে সবাই মিলে আপনার হেল্প করবো ইনশাল্লাহ, ওই প্রশ্নের আনসার গুলো দিব। থ্যাংক ইউ। আমি একটু কথা বলতে চাই, আশা করি সবাই শুনতে পাচ্ছেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে প্রথম দুটি ক্লাস ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তো আলহামদুলিল্লাহ মামুন ভাই খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছেন। একটু ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে আমাদের একটু প্রবলেম হয়েছিল, যাই হোক পরে ফাহিম ভাই ইনশাল্লাহ এটাকে কমপ্লিট করেছেন। তো পরবর্তীতে আমাদের আগামীকালকে দুটি ক্লাস রয়েছে, যে ক্লাসটি হচ্ছে প্রথম যে ক্লাসটি নেবেন সেটা হচ্ছে যে আমাদের ইউসুফ ভাই হচ্ছে আমাদের স্টেপ ডাউন ক্লাসটি নেবেন। আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদেরকে আগামী সুমন ভাই, যেহেতু আমরা 8:30টার দিকে আমরা লিঙ্কটা দেই আপনাদেরকে যেন অগ্রিম লিঙ্কে মানে জয়েন করার জন্য। তো আমি যেহেতু দেশের বাইরে থাকি, আমি দুবাইতে থাকি এবং আমি একটা কোম্পানিতে আছি, মাল্টিন্যাশনাল কোম্পানি, সেখান থেকে আমার রুম পর্যন্ত আসতে আসতে একটু সময় লেগে যাবে। তো এই জন্য আমি দ্বিতীয় যে অংশের ক্লাস সেটা আপনার যে প্রথম সুমন ভাই আপনি যে প্রথম ক্লাস শিডিউল অনুযায়ী সেটা আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে ঠিক আছে ইউসুফ ভাই, আপনাকে ধন্যবাদ, আপনাকে আপনার সমস্যাটা তুলে দেওয়ার জন্য। তাহলে প্রথম ক্লাসটা, যেটা প্রথম সেশনের ক্লাসটা আমি দিয়ে দিব, সেটা হচ্ছে যে আমাদের কি 8:30টায় কি লিঙ্কটা দিয়ে দিতে হবে, না আর একটু পরে দিলেও হবে? আরেকটু পরে দিলেই করবো ভাই। 15 মিনিট আগে দিলে হয়, 10-15 মিনিট আগে হয়, তাই না? দেখা একটু আগে দেওয়াই ভালো, একটু আগে দিয়ে 15 মিনিট আগে দিলে অসুবিধা তো নাই। আমাদের যেহেতু অনেক প্রবলেম ইলেকট্রিসিটি প্রবলেম আজকে আমরা কিন্তু এটা মানে মাইন্ডেই রাখতে পারি নাই যে আজকে এরকম একটা প্রবলেম ঘটবে। তো এত প্রস্তুতি নেওয়ার পরও যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তো আমরা 15 মিনিট আগে দিতে পারি না ভাই, আমরা একটু আগে দিয়ে দিই। হ্যাঁ ঠিক ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে যাই। এই মেসেজটা জি জি যেটা ছিলাম, মেসেজটা হচ্ছে যে আমাদের দুইজন 8:30টায় লিঙ্কটা দিয়ে রাখবো। যখন অনেকে দেখবে লিঙ্কটা, বাট তার হাতের কিছু কাজ থাকবে বা খাবার দাবার বা বিভিন্ন কাজগুলো শেষ করে এসে লিঙ্কে ক্লিক করবে। ইচ্ছা করলে আপনারা 10 মিনিট আগেও জয়েন করতে পারেন বা একটু পরেও করতে পারেন, বাট আমরা 8:30 লিঙ্কটা দিয়ে রাখবো, যেখানে আমাদের যেন কোনো প্রকার কোনো সমস্যা আমরা না তৈরি হয়। তো এই জন্য আমি মোহাম্মদ সুমন আহমেদ, অনার অফ শুভ কম্পিউটার। তো আমার কালকে ক্লাসটি থাকছে হচ্ছে আরটিসি, বিসিসি এন্ড হচ্ছে আমাদের যে আইও, মানে আমরা বলতে পারি এসআইও, বলতে পারি ইসি, বলতে পারি কেবিসি, যাই আমরা যেটা বলে থাকি, আমাদের কন্ট্রোলার এর বেসিক রিকোয়ারমেন্ট অফ আইও, এই ক্লাসটি আমি দিব। আপনারা সবাই উপস্থিত থাকবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমার পক্ষ থেকে আমি আইও এবং আরটিসির যে ক্লাসটি দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই আপনারা ক্লাসটি উপভোগ করবেন। ধন্যবাদ। অবশ্যই। জি জি এরপরে আমরা ক্লাসে যাই ফাহিম ভাই। এরপরে আমাদের জি জি এরপরে আবার সুমন ভাই পরে আমাদের কেএলএস স্কুলের প্রতিষ্ঠাতা আমাদের সোহেল ভাই। উনি বলবেন, হ্যাঁ আচ্ছা, আমি ক্লাসটা করতেছি। ধন্যবাদ আপনাদেরকে, আমাদের সাথেই থাকবেন। আর আমরা টুকটাক এইভাবে কথা বলতে থাকবো, এটা আসলে আমাদের ভালোবাসার বা একটা মানে সেতু বন্ধনের একটা অংশ। আমাদের একটু ভুলভ্রান্তি হইতে পারে বা যেটা একটু হইতে পারে, এটা কোনো বিষয় না, আমাদের কথা আসতে পারে, একজন বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা চেষ্টা করবো পরবর্তীতে কোশ্চেন করে আমাদের দিকে দেওয়ার জন্য আর কি। যাই হোক, এখানে আমরা দেখতেছি যে ডিসি পোর্টটা আছে, যে অ্যাডাপ্টার পোর্টটা, এখান থেকে আমরা
অ্যাডাপ্টারের পজিটিভ ভোল্টেজটা আসতেছে। আর এটা ডেলের একটা মাদারবোর্ড, এখানে পিএসআইডি সিগন্যালটা তৈরি হয়। এটা এর আগে আমি বলছিলাম এই সার্কিটটা মূলত পিএসআইডি সার্কিট, এটা আইওতে চলে যায় আর কি। আইও এটার অ্যাডাপ্টার কারেন্টটা ঠিক আছে কিনা এটা দেখে। তো আমরা অনেক সময় এমন দেখি যে অ্যাডাপ্টার যদি এম্পিয়ার ঠিক না থাকে, তখন দেখা যায় আমাদের ডেলের ক্ষেত্রে এমনটা হয়, তখন আমাদের ল্যাপটপ অন হয় না। তো আমরা আবার যখন দেখি যে ভালো মানের একটা অ্যাডাপ্টার লাগাই, তখন দেখা যায় ল্যাপটপটা অন হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এইরকম কিছু প্রবলেম থাকবে এবং সার্কিটগত কিছু প্রবলেম থাকবে। হ্যাঁ, সেগুলো আমরা এই সার্কিটটা যদি আলোচনা করি সেক্ষেত্রে অনেক সময় চলে যাবে। তো আমরা যেই স্টাইলে চলে আসছিলাম ব্লক ডায়াগ্রাম অনুযায়ী আমরা আলোচনা করব। তো এখানে যে আমাদের ডিসি পোর্টটা থাকছে, ডিসি পোর্ট থেকে এখানে ছোটখাটো কিছু পার্টস থাকবে, যেটার জন্য ফিউজ থাকতে পারে, ডায়োড থাকতে পারে, জেনার ডায়োড থাকতে পারে, প্যারালাল ক্যাপাসিটর থাকতে পারে। এটা জাস্ট এগুলা হইতেছে আমাদের প্রোটেকশনের জন্য থাকবে। এগুলো আমরা অনেক সময় অ্যাভয়েড করি, এগুলো অ্যাভয়েড করলে হবে না। তো এখানে আমি বিস্তারিত আলোচনা করছি না। তো এখানে আমি চলে যেতেছি যে আমাদের আরেকটা আমি ব্লক ডায়াগ্রাম দেখাইছিলাম, আরেকটা এটা মনে রাখবেন যে আমি ব্লক ডায়াগ্রাম দেখাইছিলাম, আরেকটা আমার কারণ কি দুই রকম হইতে পারে। হ্যাঁ, এসি ড্রাইভ থাকতে পারে, আবার হইতে পারে পি চ্যানেল থাকতে পারে। সেক্ষেত্রে কিভাবে হবে সেইটা নিয়ে আমি আলোচনা করতেছি। এটা ডিফারেন্ট আলোচনা, আমরা ব্লক ডায়াগ্রামের সাথে এটা মিলাতে চেষ্টা করবো। তো এখানে আমরা যে জিনিসটা দেখতেছি, এই মসফেটটা যদি আমরা দেখি, এই মসফেটটা হইতেছে আমাদের একটা, এখানে লাস্টের সংখ্যা দেখতেছি 1 to 1, মানে বেজোড় সংখ্যা আছে। বেজোড় সংখ্যা যদি থাকে মসফেটের উপরে লেখা, তাহলে এটা আমরা পি চ্যানেল ধরে নেব। হ্যাঁ, আর এর মসফেট চিনার আরো অনেক উপায় আছে, এগুলো আমরা সেমিনারে আলোচনা করব। তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখতেছি এই পি চ্যানেল যেহেতু মসফেটটা, এখানে মসফেটের আমরা প্রথম 3 পিনে আমাদের দেখতেছি ডিসি অর্থাৎ 19 ভোল্টেজ ঢুকছে, সেক্ষেত্রে সোর্সে ঢুকছে। কিন্তু আমরা জানি পি চ্যানেল এর ক্ষেত্রে ফরওয়ার্ড মোড হইতেছে, ডায়োডের ফরওয়ার্ড মোড হইতেছে ড্রেন থেকে সোর্স এর দিকে, অর্থাৎ অ্যানোড থাকবে ড্রেনে, ক্যাথোড সোর্সে। কিন্তু এখানে আমরা দেখতেছি যে আসলে এই মসফেটটার ক্যাথোড হচ্ছে সোর্সের দিকে, সরি ক্যাথোড সোর্সের দিকে। হ্যাঁ, তো ক্যাথোড রাইট। হ্যাঁ, তো এটা হইতেছে আমাদের পিছনের, যেহেতু ড্রেনের দিক দিয়ে থাকবে অ্যানোড, আর ক্যাথোড থাকবে সোর্সের দিকে। কিন্তু এখানে যা হইতেছে আমাদের উল্টাটা আমরা দেখতেছি, আমরা একটু বড় করে নিই। এটা আমাদের যদি ড্রেন থেকে সোর্সে যাইতো তাহলে এটা আমরা ফরওয়ার্ড বলতে পারতাম, কিন্তু এটা সোর্স থেকে ড্রেনে যাচ্ছে, ভোল্টেজটা সোর্স থেকে ড্রেনের দিকে যাওয়ার চেষ্টা করছে, তাহলে এটা হইতেছে রিভার্স হয়ে গেল। তো রিভার্স যদি কোনো মসফেট থাকে, এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা মসফেট, রিভার্সে যাচ্ছে, তাহলে এটা আমাদের এসি ফ্যাট, অ্যাডাপ্টার কারেন্ট ফ্যাট। এটা অবশ্য গেট সুইচিং কম্পালসারি, হ্যাঁ ম্যান্ডেটরি, এটা অবশ্যই গেট সুইচিং হতে হবে, গেট সুইচিং না করলে হবে না। আর এটা যেহেতু পি চ্যানেল সার্কিটের আসলে একটা ভোল্টেজ ডিভাইডার দিয়ে গেট গেটটা সুইচিং হয়। হ্যাঁ, আমাদের অভিজ্ঞতায় আমরা দেখছি, আমরা সবাই হয়তো কম বেশি জানি যে গেট সুইচিং এর মাধ্যমে এটা ভোল্টেজ ডিভাইডার মাধ্যমে গেট সুইচিং। তাহলে 19 ভোল্টটা যখন এখানে আসে, এখানে এই যে R1 রেজিস্টার একটা থাকে, তারপর ভোল্টেজটা আউট হয়, তারপর R2 রেজিস্টার থাকে, তারপরে গ্রাউন্ড থাকে, এটা ভোল্টেজটা এদিক দিয়ে তৈরি হবে। তো এইখানে পি চ্যানেলের ক্ষেত্রে সাধারণত আমরা যেটা আমাদের অভিজ্ঞতা থেকে বলি যে 3 থেকে 13 ভোল্টেজের মধ্যে থাকে। এটার যদি আমরা বলি থ্রেশহোল্ড ভোল্টেজ অনুযায়ী 3 থেকে 13 ভোল্টেজ এটা হয়। গেটের মধ্যে যদি যায়, সাধারণত একটু কম ভোল্টেজ থাকে, পি চ্যানেলের ক্ষেত্রে কম হয়, আর এন চ্যানেলের ক্ষেত্রে ইনপুট ভোল্টেজের থেকে বেশি আসলে যায়। বিজিএস, এটা আমরা যদি পরবর্তীতে আলোচনা করি, এটা বিস্তারিত আলোচনা করতে পারবো বিজিএস বা থ্রেশহোল্ড ভোল্টেজ কি। তো এখান থেকে ভোল্টেজটা যখন গেট সুইচিং হবে তখন 19 ভোল্টেজ এখানে যাবে। আমরা দেখতেছি এডি প্লাস এখানে। তো এডি প্লাস আমরা যদি এখানে সার্চ দেই, ডি প্লাসটা আমরা একটু নিচের দিকে যাচ্ছি।
তাহলে আমরা এখানে দেখতেছি আমাদের এডি প্লাস এখানে আসছে, হ্যাঁ, পেজ নাম্বার 40-তে এডি প্লাস আসছে। এডি প্লাস আইসা আরেকটা মসফেট আমরা এখানে দেখতেছি, আরেকটা মসফেট এখানে আছে। এই মসফেটটা হইতেছে এটাও পি চ্যানেল, এটা পি চ্যানেলের ড্রেন ঢুকছে, ড্রেন টু সোর্সে যাচ্ছে, তাহলে এটা হইতেছে আমাদের ফরওয়ার্ড মোডেই যাচ্ছে। অর্থাৎ পি চ্যানেলের আমরা জানি ডায়োড মোড থাকে ড্রেন টু সোর্স, তাহলে ড্রেন টু সোর্সে যেহেতু ঠিকই আছে সেক্ষেত্রে এখানে এটা আরবি ফেট আমরা বলি, তো এটার ডায়োড মোড অনুযায়ী যাচ্ছে। তো এখানে আমাদের গেট সুইচিং না দিলেও হয়, কিন্তু ভোল্টেজের ঠিক রাখার জন্য, রাউন্ড ভোল্টেজ ঠিক রাখার জন্য এখানে গেট সুইচিং অনেক সময় দেওয়া হয় বা গেট সুইচিং হয় সাধারণত। তো সেক্ষেত্রে 19 ভোল্ট এখানে চলে আসে এবং সিএলআর এ চলে আসে। সিএলআর এ চলে আসলে সিএলআর থেকে এখান থেকে ডিসি ব্যাট আউট থেকে আমাদের 19 ভোল্ট বিভিন্ন সেকশনের চলে যায়। 19 ভোল্টের যত জায়গায় দরকার আছে সমস্ত জায়গায় চলে যায় এবং টাইমোস্টেটের ড্রেনগুলোতে চলে যায়। আর এরপরে যেই বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা এখন একটু ব্যাটারির ব্যাকআপটা দেখবো। ব্যাটারিটা একটু ব্যাটারি নিয়ে দেখবো। তো ব্যাটারি আমাদের 11.1 ভোল্টেজ আমরা ধরে নিলাম এখান থেকে। আমরা দেখছি এর আগে যে জিনিসটা হলো যে ব্যাটারি থেকে ভোল্টেজটা এসে এখানে ব্যাটারির পজিটিভ থেকে বিটি প্লাস চলে আসলো, আউট হইলো। বিটি প্লাস দিয়ে তখন হচ্ছে আমরা এখানে দেখি একটা মসফেট আছে এবং একটা কারেন্ট সেন্সিং রেজিস্টার থাকে। হ্যাঁ, এটা হয়েই সাধারণত যায়। কারেন্ট সেন্সিং রেজিস্টারটা এখানে আছে, এটার সাথে যে এখানে কানেক্টেড আছে, এটা হয়ে তারপরে এখানে আমাদের বিটি প্লাসটা যাবে, ব্যাটারি ভোল্টেজটা যাবে। এবং এটা সবসময় আমি এর আগে বলছি যে ফরওয়ার্ড মোডে থাকে, ডায়োড মোডে যায়, সেক্ষেত্রে এটা রিসিলে চলে যায়। এবং আমরা এখানে দেখছি যে এখানে এডি প্লাস আছে, অর্থাৎ যদি ব্যাটারি ব্যাকআপের সময় ভোল্টেজটা যায় তখন ইটস ওকে ফাইন, কিন্তু যখন অ্যাডাপ্টার অন থাকবে তখন কিন্তু অ্যাডাপ্টার ভোল্টেজটা এখানে চলে আসবে, তখন এই মসফেটটা অফ থাকবে, কারণ তখন কিন্তু ব্যাটারি ব্যাক ভোল্টেজটা আসতে দিবেন। তো এটা একটা ব্লকিং এর জন্য কাজ করতেছে অ্যাডাপ্টারের ক্ষেত্রে। যখন অ্যাডাপ্টার চালু থাকবে অ্যাডাপ্টার ভোল্টেজটা ব্লক করে ফেলবে। তো আমরা এই বিষয়টা এখানে দেখছি। আর আরেকটা হইতেছে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমরা এখানে দেখবো, চার্জিং আইসির বিষয়টা আমরা এখানে দেখবো। চার্জিং আইসি এর আগে আমি বলছিলাম যে চার্জিং আইসিতে 19 ভোল্টেজ লাগবে। তো 19 এডি প্লাস আমরা দেখতেছি ব্যাটারির পজিটিভ এখানে আসছে, দুইটা রেজিস্টারের মাধ্যমে আইসি বিসিসি নামে আসছে। হ্যাঁ, তো আমি এর আগে বলছি যে এটা 19 ভোল্টেজ বিসিসি, ডিসি ইন বা বিন যে কোনো নামে আসতে পারে। তো আমরা এই 20 নাম্বার নিয়ে আমরা দেখতেছি আইসি। আর আইসি নাম্বারটা এখানে দেখি যদি যে BQ24727 আইসি নাম্বার। তো এখানে 20 নাম্বার পিনে বিসিসি নামে আসছে 19 ভোল্ট। তাহলে এখানে আমাদের যে এসি ডিটেক্ট ভোল্টেজটা আসবে সেক্ষেত্রে এখানে R1 রেজিস্টারটা আছে এবং R2 রেজিস্টার আছে, এরপরে গ্রাউন্ড। এটা একটা ভোল্টেজ ডিভাইডার, এটা সবসময় হবে। হ্যাঁ, ভোল্টেজ ডিভাইডারটা বেশিরভাগই থাকে। তো এখানে এসি ডিটেক্ট ভোল্টেজটা তৈরি হবে 2.4 থেকে 3.15 ভোল্টেজটা তৈরি হবে। তারপরে এরপরে যে জিনিসটা আমরা দেখতেছি এটা হচ্ছে এখান থেকে এসি অকে সিগন্যালটা আইওতে যাবে, এসি অকে সিগন্যালটা আইওতে যাবে। তো আইও বুঝতে পারবে যে আসলে চার্জিং এর আমাদের এই কাজটা, চার্জিং এর কাজটা মোটামুটি মানে ইনপুট ভোল্টেজ এবং আদার্স ভোল্টেজ গুলা চার্জিং আইসি ইন হয়েছে চার্জিং আইসিতে। তখন চার্জিং আইসি এখানে আমাদের রিজন আমরা একটা দেখেছি, রিজন সিগন্যাল এইখানে 5 থেকে 6 ভোল্টেজ তৈরি হবে। 5 থেকে সাধারণত 6 ভোল্টেজই হয়, 6 ভোল্টেজের মতোই হয়, কম বেশি হয় কিছুটা। তো আমরা 6 ভোল্টেজ পাবো। তারপরে হইতেছে এখান থেকে HDSCL এর মাধ্যমে এখানে আমরা দেখতেছি আজকে আমাদের আয়োর সাথে কানেক্টিভিটি হয়, আয়োর সাথে কমিউনিকেশন করে যে এখানে কখন চার্জ হবে। এবং এখানে আমরা 39 পেজে আমরা দেখছিলাম যে এখানে ব্যাটারি কানেক্টর আছে, ব্যাটারি কানেক্টরের সাথে ব্যাটারি লাগানো আছে কিনা এটা জানবে।
জানার পর তখন ফাইনাল তার কাজটা করবে। তো সেটা হইতেছে এখানে আমাদের যে পিডাব্লিউএম সিস্টেমটা আছে, পালস উইথ মডুলেশন, এটা পালসের মাধ্যমে ভোল্টেজটা তৈরি করবে। তো আমরা এখানে হাই মসফেট, লো মসফেট, দুইটা মসফেট থাকে, কিন্তু আমাদের এখানে যা দেখছি যে এখানে আসলে ডুয়াল মসফেট একটা আছে। এখানে দুইটা মসফেট একটার ভিতরেই আছে, এটা মসফেটের কাজ একটার মধ্যেই হচ্ছে ডুয়াল মসফেট। এটা এটা হাই ড্রাইভ, অর্থাৎ হাই মসফেটের গেট এবং লো মসফেটের গেট সুইচিং হইতেছে, এবং এটা অন অফ এর মাধ্যমে একটা পালস তৈরি করে এবং ফেজ তৈরি করে এখানে আউটপুট করে ভোল্টেজ তৈরি করতেছে। এসি একটা পালস তৈরি হয়, তো ভোল্টেজটা তৈরি হইতেছে, তৈরি হইয়া তারপরে আমাদের কারেন্ট সেন্সিং রেজিস্টারের মাধ্যমে এটা ব্যাটারি পজিটিভে যাবে এবং ব্যাটারিটা চার্জ করবে। তো এটা ছিল আমাদের স্কিমেটিক, এই জিনিসটা আমরা দেখলাম। তো আমরা এর আরো অনেক গুরুত্বপূর্ণ সিগন্যাল আছে যেটা আমাদের জানতে হবে। এখানে যেহেতু সময় স্বল্পতা আছে, সেজন্য আমরা সেমিনারে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। সেমিনারে গিয়ে আমাদের আরো অনেক চমৎকার বিষয়গুলো থাকবে। তো এখন হইতেছে আমাদের এরপরের যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের কিভাবে আসলে ট্রেস করব, মাদারবোর্ডে আসলে ট্রেসিংটা কিভাবে করব, এটা আমাদের জানা রাখাটা খুবই দরকার। ইনপুট আছে, ইনপুটের ক্ষেত্রে ইনপুটের যে অ্যাডাপ্টারের ভোল্টেজ আছে, অ্যাডাপ্টারের ভোল্টেজটা আমরা কিভাবে টেস্ট করবো, মাদারবোর্ডটা কিভাবে টেস্ট করবো, সেক্ষেত্রে আমাদের একটা প্রথমেই হইতেছে অ্যাডাপ্টারের যে কানেক্টর আছে, ফিক্সড কানেক্টর হোক বা মানে কেবল সহ কানেক্টর হোক, যেটা আমরা আগে পজিটিভটা বের করবো, গ্রাউন্ড থেকে দেখবো আমরা পজিটিভ কোনটা। পজিটিভটা থেকে আমরা যে মসফেট হোক বা ডায়োড হোক, যেটাই হোক, আমরা দেখবো যে কোন জায়গায় আগে ভোল্টেজটা গেছে। ভোল্টেজটা যদি যায়, তখন আমরা ভোল্টেজটা যে মসফেটের যে অংশ সোর্স বা ড্রেনে গেছে, এটা আমরা নিশ্চিত হব যে সোর্সে গেলে ধরলাম। এখন দেখবো যে মসফেটটা এন চ্যানেল না পি চ্যানেল। এখন যদি দেখি যে এটা এন চ্যানেল মসফেট এবং সোর্সে গেছে ভোল্টেজটা, তাইলে আমরা এটা বলতে পারি এন চ্যানেলের সোর্সে গেলে, মানে এন চ্যানেলের নিয়ম হইতেছে ডায়োড মোড হইতেছে সোর্স টু ড্রেন, অ্যানোড টু ক্যাথোড। তাহলে এটা আরবি ফেট, অর্থাৎ ফরওয়ার্ডে গেছে। আর যদি এটা এন চ্যানেল পি চ্যানেল যেটাই হোক, যদি দেখা যায় আমাদের ফরওয়ার্ডে যায়, সেক্ষেত্রে আমাদের আরবি ফেট আমরা ধরে নিব। আর এরপরের মসফেটটাই পার হয়ে তারপরে আমরা টেস্ট করবো মিটারের মাল্টিমিটার দিয়ে, একটা মানে কালো তার বা লাল তার দিয়ে আরেকটা মাথায় দিয়ে ধরে, তখন যদি দেখা যায় বিপ দেয়, তাহলে বুঝবো ওই মসফেটের আরেক প্রান্তে গেছে। তো তখন আবার দেখবো যে মসফেটটা এন চ্যানেল না পি চ্যানেল। তখন আমরা যদি দেখি যে মসফেট ড্রেনে গেছে এবং এটা হইতেছে এন চ্যানেল মসফেট, তখন আমরা জানি ড্রেনে যদি যায়, এন চ্যানেল মসফেটের ডায়োড পজিশন হইতেছে সোর্স টু ড্রেন। নিয়মটা হইতেছে সোর্স থেকে ড্রেন, অ্যানোড টু ক্যাথোড। এখানে দেখলাম যে আমরা ড্রেন থেকে সোর্সে যাচ্ছে, অর্থাৎ উল্টা যাচ্ছে। তো রিভার্সে যদি যায়, সেক্ষেত্রে এটা এসি ফেট হবে। আমরা যদি এখানে আমরা জিনিসটা আমি বোঝানোর জন্য এখানে এই বলছি, এখানে এসি ফেটটা দেওয়া হয়েছে, দ্বিতীয়ত হইতেছে আরবি ফেটটা দেওয়া হয়েছে। তো এরকম আমাদের বুঝতে হবে জিনিসটা, যে আমাদের আসলে মেকানিজমটা কিরকম সেটা। তো তারপরে হইতেছে আমাদের যে দ্বিতীয় মসফেটের পরেই আমাদের সিএলআর এ যাব, কারেন্ট লিমিটিং রেজিস্টারে আমরা বিপ দিতে, আর এক ইউনিট বললে আরেক ইউনিট যে রেজিস্টার বিপ দিচ্ছে, সেটা সিএলআর। তো আমরা ইনপুটের যে অ্যাডাপ্টারের যে এটা কানেক্টিভিটিটা আমরা পাইলাম, টেস্টিং করলাম। এখন আমরা দেখবো ব্যাটারির ক্ষেত্রে আমরা ব্যাটারি পজিটিভটা বের করবো। এটা আমরা সাধারণত বড় দুইটা যে পিন থাকে, এটা নেগেটিভ হয়, তো আমরা গ্রাউন্ড থেকে মেপে নিব যে দুইটা পিনে বিপ দিবে সেটা নেগেটিভ, আর যে দুইটা পিনে বিপ দিবে না, এই পাশের দুইটা পিনে, সেই পাশের দুইটা পিনে হইতেছে গ্রাউন্ড থেকে বিপ দিবে না, সেটা পজিটিভ। পজিটিভ থেকে আসলে আমরা দেখবো যে আমরা জানি যে ডিসচার্জিং মসফেটের ক্ষেত্রে পজিটিভ থেকে যে জায়গায় বিপ দিবে, সেইটা যদি দেখা যায় ড্রেন হয়, তো আমরা ড্রেনে বিপ দিচ্ছে, তাহলে আমরা মাইপে যদি দেখি এটা পি চ্যানেল, তাহলে আমরা নিশ্চিত হয়ে যাবো যে এটা আসলে আমাদের ডিসচার্জিং মসফেট। কারণ কি,
এটা হইতেছে সবসময় ফরওয়ার্ড মোডে হবে ডায়োডটা। আর এন চ্যানেলের ক্ষেত্রে সোর্সে ভোল্টেজটা ঢুকবে আমাদের ব্যাটারি থেকে। তো আসলে অলওয়েজ ফরওয়ার্ড মোডে থাকবে এবং আউট হয়ে ভোল্টেজটা সিএলআর এ চলে যাবে। তবে এর আগে আমরা একটা কারেন্ট সেন্সিং রেজিস্টার জানি, পজিটিভের সাথে কারেন্ট সেন্সিং রেজিস্টারটা কানেক্টেড থাকে। তো কারেন্ট সেন্সিং রেজিস্টার হয়ে তারপরে আমাদের সাধারণত ডিসচার্জিং রেজিস্টার হয়ে বিষয়টা হয়, এরকমটা হয়। তো আমরা যদি কারেন্ট সেন্সিং রেজিস্টারটা না আমরা টেস্ট করি তাহলে সমস্যা নেই, আমরা ভোল্টেজটা এখানে আমরা কানেক্টিভিটিটা পেয়ে যাবে। তো এটা ছিল ইনপুটের বিষয়। আর আমরা যদি মানে চার্জিং আইসিটাকে, চার্জিং সেকশনটাকে আমরা বুঝতে চাই যে চার্জিং সেকশনটা আসলে কোনটা বা চার্জিং কয়েল কোনটা, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, যেমন ব্যাটারি কানেক্টর, এটা ব্যাটারি কানেক্টরের পজিটিভটা আগে বের করতে হবে। পজিটিভ থেকে বের করে যে কয়েলে বিপ দিবে সেটা হইতেছে চার্জিং কয়েল। চার্জিং কানেক্টরের, ব্যাটারি কানেক্টরের পজিটিভ থেকে যে কয়েলে বিপ দিবে সেটা হইতেছে চার্জিং কয়েল। আমরা চার্জিং কয়েল পেলাম। চার্জিং কয়েল পাওয়ার পর এখন আমাদের জন্য সহজ হয়ে যাবে যে আমাদের চার্জিং আইসি কোনটা। এখন চার্জিং আইসি আমরা জানি যে চার্জিং কয়েলের সাথে ফেজ কানেক্টেড। তো চার্জিং আইসি থেকে, চার্জিং কয়েল থেকে যে আইসির যে কোনো একটা পিনে অবশ্যই চার্জিং কয়েলে শর্ট হওয়া যাবে না, শর্ট থাকা যাবে না, আমরা আগে দেখতে হবে। চার্জিং কয়েল থেকে যে আইসি যে কোনো একটা পিনে বিপ দিবে সেটা হয়েছে চার্জিং আইসি। আর আমরা জানি যে চার্জিং কয়েলের সাথে, চার্জিং কয়েলের হাই মোসফেটের সোর্স এবং লো মোসফেটের ড্রেন কয়েলের সাথে কানেক্টেড থাকে। তাহলে এটাও আমরা আউটপুট কয়েলের থেকে হাই মোসফেটের সোর্স এবং লো মোসফেটের ড্রেনের সাথে কানেকশন পাবো এবং আইসির সাথে কানেকশন পাবো। আর আরেকটা জিনিস হইতেছে আমরা এখানে দেখতেছি গেটের সাথেও আমাদের হাই মোসফেটের গেটের সাথে চার্জিং আইসির সাথে কানেক্টিভিটি পাবো, লো মোসফেটের গেটের সাথে চার্জিং আইসি কানেক্টিভিটি পাবো। তো আমরা এইভাবে আসলে আমাদের টেস্টিংটা করতে পারবো। আর হট টেস্টিং এর ক্ষেত্রে আমরা এটা সেমিনারে এই বিষয়ে আলোচনা করবো বিস্তারিত। আর আরেকটা বিষয় হইতেছে আমাদের যে জিনিসটা আসলে যে প্রবলেমটা হয়ে থাকে, অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে, এর মধ্যে আমি চারটে প্রবলেম এখানে উল্লেখ করলাম। এটা হইতেছে যে আমাদের অ্যাডাপ্টার ইন বাট নট চার্জিং লেখা, অ্যাডাপ্টার ঢুকানো হয়েছে কিন্তু চার্জ হচ্ছে না, এরকম ধরনের প্রবলেম। সরাসরি এই প্রবলেমটা ডিরেক্টলি লেখাও থাকে, অ্যাডাপ্টার ইন বাট নট চার্জিং, এরকম প্রবলেম হতে পারে। তারপর চার্জ নট ইনক্রিজ, চার্জ বাড়তেছে না, এরকমটা প্রবলেম হতে পারে। বা ল্যাপটপ ইজ নট ওয়ার্কিং অন অ্যাডাপ্টার, ল্যাপটপটা অ্যাডাপ্টার দিয়ে অন হচ্ছে না। ল্যাপটপ ইজ নট ওয়ার্কিং অন ব্যাটারি, ল্যাপটপটা ব্যাটারি দিয়ে অন হচ্ছে না। তো এরকম আরো অনেক ধরনের প্রবলেম আসবে। এখন আমরা যত এইসব নিয়ে ঘাটাঘাটি করবো, প্র্যাকটিক্যাল কাজ করব, প্র্যাকটিক্যাল আসলে কাজ ছাড়া আমাদের উপায় নেই। প্র্যাকটিক্যাল কাজ যত করব, যত সার্কিট সম্পর্কে জানবো, যত স্কিমেটিক ডায়াগ্রাম কাটবো, তত আস্তে আস্তে আমাদের জিনিসগুলোর নলেজ আমাদের বাড়তে থাকবে এবং অভিজ্ঞতা আমাদের আসতে থাকবে। আমরা সহজে বুঝতে পারবো যে আসলে কোন জায়গা থেকে প্রবলেমটা হইতে পারে। তো যারা আমাদের এখানকার অভিজ্ঞ টেকনিশিয়ান আছে তারা অবশ্যই প্রথমে ধরে ফেললেন যে এই জায়গা থেকে প্রবলেমটা আসলে, পরে দেখা যায় আসলে সেই জায়গা থেকে প্রবলেমটা হচ্ছে। তো আমাদের এরকম অভিজ্ঞতার, আসলে অভিজ্ঞতা আর থিওরি এক না, থিওরি একটা জিনিস আর অভিজ্ঞতার সম্মান অলওয়েজ উপরেই থাকে। তো আমাদের এটা ছিল আমাদের আজকের ক্লাস। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের ভাই থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ জানাচ্ছি খুব ধৈর্য সহকারে। একটা বিষয় যদি একটু বলতেন এক লাইনে, জি জি, আমি জিনিসটা মিস করে গেছি, সেটা যদি একটু বলতেন। আপনি একটা কথা বললেন যে এসি ওকে হাই হলে এরকম থাকবে, এসি ওকে লো হলে এরকম থাকবে, এই লাইনটা আমি মিস করে গেছি, ওই লাইনটা আরেকবার বলবেন। আচ্ছা, এসিও কে আমরা সাধারণত এসিও কে ক্ষেত্রে 3.3 ভোল্ট পাই আর কি, হ্যাঁ, একটিভ হাই। হ্যাঁ, আর এসিও কে, জি জি, একটিভ হাই। যদি 3.3 ভোল্টেজ হয় তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ হাই। জি জি। আচ্ছা, আর অ্যাক্টিভ লো কখন ভাইয়া? একটিভ হ্যাশ থাকে যখন একটিভ লো আর কি, লো ভোল্টেজটাই থাকে। লো ভোল্টেজটাই আমরা যদি পাই তাহলে, লো ভোল্টেজটা কোনো লিমিট আছে ফাইম ভাই? হ্যাঁ, লো ভোল্টেজটা এটা তো ধরেন সাধারণত আমরা লো ভোল্টেজের
নেগেটিভটাকে বুঝাই। নেগেটিভটাই বোঝা যায়। 0.7 ভোল্টেজের নিচে যেটা থাকে ওটাই নেগেটিভ আসলে। তো এই নেগেটিভ ভোল্টেজটাই থাকে সাধারণত, এইটাই আমরা পাই আর কি। তো এটার চেয়ে বেশি সাধারণত হয় না, এক্সেপশনাল হইলে এটা আপনাদের বলতে পারেন, এটা ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। যদি এক্সেপশন দেখেন তো সাধারণত আমরা এটাই পেয়ে থাকি। ও তাহলে ওই যে এসি ওকে জিরো যেটা বলছে বা এরকম কিছু একটা। হ্যাঁ, এটা জিরোই বলি কারণ কি, এটা আপনার যেহেতু নেগেটিভ ভোল্টেজের তো দাম নাই। 0.7 ভোল্টে হাফ ভোল্টেজ হইলেও এটার কোনো কিন্তু দাম নেই, এটা নেগেটিভ। হ্যাঁ 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 হ্যাঁ। তো এটাই হচ্ছে অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ লো। থ্যাংক ইউ, ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে ভাই, অনেক সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে। আমাদের টাইপ সিকিউরিটি কি রকম হয় স্যার? জি জি সরি, জি জি টাইপ সির উপরে আমাদের ক্লাস হবে, টাইপ সির উপরে আমাদের সেমিনারে ক্লাসটা হবে। হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ, তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আমাদের নেক্সট ক্লাস থাকবে আমাদের শ্রদ্ধেয় সুমন ভাই এবং মানে শুভ কম্পিউটারের কর্ণধার, এবং হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে থাকবে হইতেছে দ্বিতীয় ক্লাসটা থাকবে আমাদের কেএলএস স্কুলের কর্ণধার মানে আমাদের সোহেল ভাই থাকবে। ভাইয়া আমি তো এই ক্লাসটা মোটামুটি অনেকক্ষণ মিস করছি, তো এটা এই ক্লাসটা কি কোনো ভিডিও